আপনাদের জোট সঙ্গী সংযুক্ত মোর্চার আপনাদের জোট সঙ্গী আইএসএফের একজন নেতা, তিনি হাড়োয়ায় ভোটে দাঁড়িয়েছিলেন, যারা আইনজীবী পিয়ারুল ইসলাম, তাকে কালকে থানার সামনে থেকে তুলে নিয়ে মারধর করেছে, মেরে রাজারহাটের একটা ঝিলের পাশে ফেলে দিয়েছে। এই প্রসঙ্গে কী বলবেন? তৃণমূলের সরকার গত কয়েক বছর ধরে টানা এই দমনপীড়ন নীতি বিরোধীদের ওপর চালিয়ে দিয়ে গেছে। বিরোধী মানে যারা আসল বিরোধী, বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, এদের ওপর এদের যত দমনপীড়ন নীতি। এর আগে আমরা দেখেছিলাম নৌশাদ সিদ্দিকী মাননীয় বিধায়ককে কীভাবে কলকাতার রাস্তায় টানতে টানতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো বিজেপির বিধায়ককে কিন্তু তৃণমূলের পুলিশ এইভাবে টেনে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেনি। ফলে আইএসএফ যেহেতু সাধারণ মানুষের দাবির কথা বলছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা বিকল্প হাজির করার কথা বলছে, তৃণমূল আর বিজেপি যে একই ধরনের রাজনীতি করছে তার পাল্টা বিকল্পের কথা বলছে, ফলে এই যেখানে যেখানে এটা বাম দলেরা বলছে, যেখানে যেখানে এটা আইএসএফ বলছে, কংগ্রেস বলছে, সেখানে সেখানে এদের ওপর আক্রমণ করা। কারণ তৃণমূল বিজেপির সেটিং ভেঙে যাবে যদি আইএসএফ শক্তিশালী হয় আরও বেশি, বামপন্থীরা আরও বেশি শক্তিশালী হয়, তাহলে তৃণমূল বিজেপির যে সেটিংয়ের রাজনীতি সেইটা যে মানুষ বুঝে গিয়ে অন্যদেরকে সমর্থন করবেন, এটা বুঝে গিয়েই পিয়ারুলের ওপরেই আক্রমণ হয়েছে। অতীতে নৌশাদ সিদ্দিকীর ওপর হয়েছে, আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি আইএসএফের ওপরই আক্রমণ হয়েছে। অত্যন্ত নিন্দনীয়, এবং যারা অপরাধী তাদেরকে যদি দ্রুত শাস্তি ইতিমধ্যে দিতে হবে এটা আমরা দাবি করছি। যদি না হয় তাহলে ওই এলাকার মানুষ তারা কিন্তু চোখের সামনে দেখছেন, ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন কিন্তু এই মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার পাল্টা ব্যবস্থা নিয়ে নেবেন। ভাঙড়ে জানেন আপনারা যে সবসময় খবরের শিরোনামে থাকে ভাঙড়ে গণ্ডগোলের জন্য। পঞ্চায়েতে 8 থেকে 9 জন মানুষের প্রাণ গিয়েছে, লোকসভাতেও গণ্ডগোল হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 32টা আসনের মধ্যে কেন দক্ষিণ 32টা আসনের মধ্যে কেন ভাঙড় আমরা হারবো, এবারে ভাঙড় আমরা চাই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে কি ভাঙড় শান্তি ফিরবে না অশান্তির আগুন? ভাঙড়ে শান্তি ফেরার জায়গা নেই তো, তৃণমূলের নেতাদের মধ্যেই তো এত গণ্ডগোল। তৃণমূল ওইখানে বিধায়ক নৌশাদ সিদ্দিকী তার কর্মী সমর্থকদের যেভাবে আক্রমণ করছে সেটা ন্যাক্কারজনক, কিন্তু তৃণমূলের নিজেদের মধ্যে যে মারপিটটা হচ্ছে সেটাও তো একই রকমভাবে ন্যাক্কারজনক। ওখানে তৃণমূলের এই গোষ্ঠী ওই গোষ্ঠী যেভাবে মারামারি আক্রমণ ইত্যাদি করছে, সাধারণ মানুষের জীবনযাপন করাই তো দুঃসহ হয়ে যাচ্ছে। এখন নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলেনি, একটা আসন জিতবো, ওটা আসন জিতবো, ওগুলো সব বাজার গরম করার জন্য, ওর সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রস্তাব বাগচি বলছেন যে বাংলায় কেউ বিরিয়ানি খাবেন না, মুসলিমদের দোকান থেকে হালাল মাংস কিনবেন না, কি বলবেন? কৌস্তব বাগচি বলছেন তো কি করব, এখন উনি যে রাজনীতিতে গেছেন সেগুলো বোধহয় ওনাকে এসব বলতে হয়। কৌস্তব বাগচি অতীতে যে রাজনীতিতে ছিলেন তখন এগুলো বলার প্রয়োজন ছিল না, এখন রাজনীতি বদল করে নিয়েছেন ফেলে বাধ্য হয়েছেন হয়তো বলতে। কিন্তু যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে যখন খাবার খায়, যখন সে ভাত ডালও খায়, বিরিয়ানি তো অনেক বড় লোকদের খাবার, সে যখন ভাত ডালও খায় তখন কি এটা হিসেব করে যে ওইটা যে চাষ করেছে সে হিন্দু না মুসলিম? এখন বিজেপির নেতাদের বাড়িতে যে চাল যায় সেটা কি হিন্দুরা তৈরি করে না মুসলিমরা তৈরি করে কেউ জানে? আমরা যে জামা কাপড় পরেছি সেটা সেলাই করেছে হিন্দু কারিগর না মুসলিম কারিগর কেউ জানে? ফলে এই মানুষ ভাগের রাজনীতির যে নোংরা রাজনীতি বিজেপি চালু করছে, সামনের বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব বিজেপি পাবে, এটা আমরা বলতে পারি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাদের সঙ্গে প্রায় সব রকম সম্পর্ক ছিন্ন করেছে কেন্দ্র সরকার, কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে। কিন্তু একই ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটছে। আয় দিনই আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি মুসলিম এবং বাঙালি হিন্দুরাও মারধর খাচ্ছে। এ নিয়ে আমাদের রাজ্যের একটা দল রয়েছে ভারতীয় জনতা পার্টি, তারা বাংলাদেশের সংখ্যালঘু দলদের জন্য বুক ফেটে যায়, আমাদের ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য তাদের মুখ থেকে একটা কথা বলা হয়। এটাই তো হিপোক্রেসি। বামপন্থীদের নীতি সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, ফলে বাংলাদেশ হোক, ভারত হোক, গাজা হোক, ভেনেজুয়েলা হোক, বামপন্থীরা সর্বত্র সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু বিজেপি যে দীপু দাসের জন্য মিছিল করেছে, তারা এখানে দেবুদাস উষারানী দাসের জন্য তো মিছিল করেনি, জুয়েল রানার জন্য তো মিছিল করেনি, আফরাজুলের জন্য তো মিছিল করেনি। কেন করেনি? কারণ ওরা এখানে সেই ভূমিকাই পালন করছে যা বাংলাদেশের সরকার করছে, শুধু জামা আলাদা পরে নিয়েছে, কাজ একই রকম করছে। ফলে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো যদি বিজেপির নীতি হতো, তাহলে আফরাজুলকে, তাহলে আখলাককে, তাহলে আসিফাকে তো এইভাবে তার জীবন দিতে হতো না। তাহলে পশ্চিমবাংলাতেও এই যে আনিস খান যেভাবে মারা গেল, পশ্চিমবাংলাতেও যেভাবে মইদুল ইসলাম মিদ্দা মারা গেল, সুদীপ্ত মারা গেল, তাহলে এই জীবন দিতে হতো না তাদের যদি তৃণমূল বিজেপি এই রাজনীতি করতো। বামপন্থীরা সর্বত্র সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশে যা চলছে তার সমর্থন করি না, ভারতবর্ষও সংখ্যালঘুদের ওপর যা চলছে তার সমর্থন করি না। কিন্তু বিজেপি আসলে দুমুখ রাজনীতি করে। ওরা নিজেদের ধর্ম জাতের রাজনীতি করে ভোটটাকে বাঁচানোর জন্য, ওদের মধ্যে কোনো ধর্মীয় ব্যাপার নেই। ফলে এইবারের যখন মানুষ রাস্তায় নেমে পড়েছেন তখন আসলে বিজেপি বিপদে
বিপদে পড়েছে, কারণ বিজেপি তৃণমূলের সেটিং বা সংখ্যালঘু দরদের নামে বিজেপির যে নোংরা রাজনীতি সেটা প্রতিদিন মানুষের সামনে আরও বেশি বেশি করে উন্মুক্ত হয়ে যাচ্ছে। বিসিসিআই শোরুম থেকে বিক্রি হচ্ছে বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমান, কিনেছে শাহরুখ খান। বলি লাগিয়েছিল চেন্নাই, মুম্বাই, তারা অকশনে নিতে পারেনি। শাহরুখ খান নিয়েছে বলেই তার দোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সেনা বলছেন যে বাংলাদেশি দরদেই শাহরুখ খানকেও বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। কথাটা হচ্ছে যে শাহরুখ খান তো কোম্পানির একা মালিক নন, ওই জুহি চাওলাও বোধহয় মালিক আছেন, আরও কারা কারা মালিক আছেন। তাদের নাম করে কেন বলা হচ্ছে না? কারণ ধর্ম জাতকে কোথাও টার্গেট করা হচ্ছে। এই টার্গেটটা করে মানুষের খুব লাভ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে বাংলাদেশের সাথে প্রায় সব ব্যবসা বন্ধ। আমি বলছি বিদ্যুতের ব্যবসা চালু আছে, কিন্তু আদানি যে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে, মোদি অমিত শাহ কিন্তু সেই বিদ্যুতে হাত দিতে পারবেন না। ফলে যেখানে ওদের নিজেদের স্বার্থ রয়েছে সেখানে ব্যবসা চলছে, যেখানে মানুষকে একটু উস্কে দিতে হবে সেখানে কোন প্লেয়ার না প্লেয়ার ইত্যাদি রাজনীতির করার চেষ্টা করা হচ্ছে। খেলাকে রাজনীতির সাথে একেবারে জুড়ে দেওয়া উচিত না। যে কোনো মানুষ যখন এই রাজনীতির প্রশ্নে, খেলা হোক, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক, অভিনেতা হোক, তাদের উপর আক্রমণের কথা বলেছেন বামপন্থীরা, আমরা সেটা প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করব। মুর্শিদাবাদে ডাঙ্গাতে 3 জন ব্যক্তি খুন হয়েছে, 2 জন হিন্দু, 1 জন মুসলিম। 2 জন হিন্দু ব্যক্তি খুন হয়েছে, তাদের 13 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। যারা সাজা পেয়েছেন তারা বলছে আমরা কেউ এই দোষী নই। কিন্তু মুসলমান একজন মারা গেছে, তার কোনো আসামি আজও পর্যন্ত হয়নি বা হয়নি। আমরা দিনের আলোর মতো পরিষ্কার কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছি। পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানেরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। কী বলবেন এই প্রসঙ্গে? পশ্চিমবাংলার সরকার তো তার জন্যে দায়ী। এই পশ্চিমবাংলায় যখন আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে খুন হতে হয়, এই পশ্চিমবাংলায় যখন চাকরি চাইতে এসে মহিদুল ইসলাম মিদ্দাকে খুন হতে হয়, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বলে আনিসকে খুন হতে হয়, তখন এই পশ্চিমবাংলার সাধারণ মানুষ কিভাবে এই সরকারের কাছে নিরাপত্তা পাবেন? তৃণমূল থানা ঘেরাও করলে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে, আর মালদায় তৃণমূলের নেতা খুন করে দেয়, তারপর গ্রেপ্তার হলে বলে যে আমি কিছু জানি না, বড় মাথারা জড়িত। কলকাতায় কাউন্সিলরকে গুলি করে লোক চলে যাচ্ছে, কেউ কোনো খবর রাখছে না। ফলে এই সরকারের আমলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে এই সরকারটাকে বদলে দিতে হবে। উড়িষ্যা এবং হরিয়ানায় 2 জন সংখ্যালঘু মুসলমান মারা গিয়েছে, একজন সাবির মল্লিক বাসন্তী আর একজন জুয়েল রানা। এই 2 জনকে চাকরি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, খুব ভালো। কিন্তু কিছুদিন আগে তালদিতে জমিল শেখ মেরে দিয়েছে হিন্দুত্ববাদী কিছু উগ্রপন্থী হিন্দুত্বরা। আর আবু সিদ্দিক, সাবির মল্লিক ঢোলাহাটে, তাকে মেরে দিয়েছে পুলিশ। এই 2 জনের বাড়ি তৃণমূলের কোনো একজন পঞ্চায়েত সদস্য পর্যন্ত যায়নি। এ কেমন বিচারিতা? পহেলগামের ঘটনার পর বাংলার যে কৃতি সন্তান শহীদ হলেন ঝন্টু আলী শেখ, তার বাড়িতে কোনো বিজেপির নেতা গেছিলেন? কেন্দ্রীয় সরকার যে এত মানুষের উন্নয়নের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, ঝন্টু আলী শেখের বাড়িতে গেছিলেন নাকি? জাননি তো। ভূতনিতে যে মানুষ বিপদে পড়েছেন, সংখ্যালঘু মানুষ আছেন, সংখ্যাগুরু মানুষ রয়েছেন, নদী ভাঙনে সব চলে গেছে, এসআইআরে কাগজ কি দেখাবেন, তার বাড়িতে তৃণমূলের নেতারা গেছিলেন? শুধুমাত্র লোক দেখাতে মালদায় একদিন গিয়ে ক্যাটারার ভাড়া করে পরিযায়ী শ্রমিকদেরকে খাবার খাইয়ে দিলে কাজ হয়ে যায় বলে তৃণমূল মনে করে? এই দ্বিচারিতার রাজনীতির বিরুদ্ধেই মানুষ আগামী নির্বাচনে কথা বলবেন।